প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ একাধিক অনিয়মের কারণে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিট। এখন কি অফলাইনের বদলে অনলাইন মোডে ফিরতে চলেছে নিট? শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা, আগামী সেশন থেকে নিট ইউজি পরীক্ষা আবার অফলাইনের বদলে অনলাইন মোডে পরিচালিত হতে পারে। 2024 সালের রেকর্ড 24 লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পরীক্ষা দিয়েছিলেন। 2025 সালে নিট পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে জোর চর্চা। প্রাক্তন ইসরো চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণনের সভাপতিত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে। কমিটির সুপারিশ অনুসারে নিট পরীক্ষা অফলাইনের বদলে অনলাইন মোডে হওয়া উচিত। বিশেষজ্ঞ প্যানেল নিট 2025 পরীক্ষা সংক্রান্ত আরও অনেক পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। শীতকালীন অধিবেশন শেষের ঠিক একদিন আগে নতুনভাবে সরগরম সংসদীয় রাজনীতি। তর্ক কিংবা বিতর্ক নয়, এবার সরাসরি সংঘাত। অশান্তির আঁচ পড়ল সংসদে। কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। মল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী শিবির। অবশ্য বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খুলেননি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, সংসদের মধ্যে প্রবেশের অধিকার ও অনুমতি তাদের রয়েছে, কিন্তু বিজেপি সাংসদরা ক্রমাগত সংসদে ঢুকতে তাদের বাধা দিচ্ছিল, এমনকি তাকে হুমকি হুঁশিয়ারিও দেওয়া হচ্ছিল। বছর শেষে নতুন বছরকে স্বাগত জানিয়ে বন্ধু বান্ধব পরিবার নিয়ে অনেকেই বনভোজন অথবা পিকনিক করে থাকেন। বাহন নিয়ে ঐতিহ্যবাহী অথবা পিকনিক স্পট রওনা দেন। আর এই আনন্দ কোনো সময় বিষাদে পরিণত হয়। তাই পিকনিক সংক্রান্ত অসম পুলিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। পিকনিকের সময় দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করা হয়েছে। পার্কে অ্যালকোহল এবং মাদকদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো বনভোজনকারী মদ পান করতে পারবে না। পিকনিকের গাড়িতে কোনো অতিরিক্ত বোঝা থাকবে না। অনেক সময় দেখা যায় যে গাড়িতে অতিরিক্ত লোক বিপজ্জনকভাবে চড়েন। পিকনিকের বাহন হিসাবে পণ্যবাহী বাহন করা যাবে না। পথ জুড়ে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে বিরোধী জোটের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে নিয়ে এসেছিলেন তৃণমূলের সাংসদরা। এরপরে অকংগ্রেসি বিরোধী অনেক দল সহমত পোষণ করে এই প্রস্তাবে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে গোটা অধিবেশনেই দূরত্ব বজায় রেখে একই দাবিতে সরব হয়েছে। দলের এক শীর্ষ নেতার বক্তব্য, এই অধিবেশনের গোড়ায় তৃণমূল এবং তারপর অন্যরাও একটি প্রস্তাব দিয়েছেন, তা হলো ইন্ডিয়া জোটের নতুন নেতা প্রয়োজন। গতকাল আম্বেদকর নিয়ে যখন আসর গরম করছে কংগ্রেস, দূরত্ব বজায় রেখে নিজেদের মতো করে প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কংগ্রেস আম্বেদকর সংক্রান্ত অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ কৌশল তৈরির জন্য তৃণমূলকে এদিন সকালে আহ্বান জানালেও তৃণমূল যায়নি। দলের তরফ থেকে প্রকাশ্যে বলা হয়েছে, শেষ মুহূর্তে বললে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাছাড়া মনে রাখতে হবে, ইন্ডিয়া জোটে তারাই একমাত্র দল যাদের সঙ্গে কংগ্রেসের কোনো নির্বাচনী সমঝোতা নেই। রাজ্যে অনুষ্ঠিতব্য পঞ্চায়েত নির্বাচন 2টি পর্বে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বিভাগীয় মন্ত্রী জানিয়েছেন, 2 পর্যায়ে নির্বাচন করার জন্য নির্বাচন আয়োজন করার জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। প্রথম পর্যায়ে উজান অসমে নির্বাচন হওয়ার পর দ্বিতীয় পর্বে নিম্ন আসাম ও বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শঙ্কর সংঘের অধিবেশন এবং অসম সাহিত্য সভার অধিবেশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে এই অনুরোধ জানিয়েছে সরকার। মন্ত্রী আরও জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি হতে পারে।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28 ডিসেম্বর। 26-এর ভোটের দিকে চোখ রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইদানিং বারবার বলেছেন, এখন শুধুই কাজ করার সময়। কোনো বিরোধী দল কী করছে অথবা কী বলছে সেসব নিয়ে ভাবার সময় তার নেই। রাজনৈতিক চর্চা থেকে দূরত্ব রেখে উন্নয়নের ফলগুধারা বইয়ে দেওয়ার কাজেই নিমগ্ন থাকতে চান তিনি। তার মন্ত্রিসভার সদস্যরাও যাতে শুধু রাজ্যের বিকাশেই মনোনিবেশ করেন, তার জন্য এবার স্পষ্ট লক্ষণ রেখা টেনে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক মন্ত্রীর উদ্দেশ্যে তার ফরমান, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললে যেন শুধু নিজেদের বিভাগের কাজকর্মের খতিয়ানি উচ্চারিত হয়। সরকারের নানাবিধ উন্নয়নমুখী প্রকল্প নিয়েও কথা বলতে পারবেন তারা, কিন্তু রাজনৈতিক বিষয়ে মুখ খোলা একেবারেই চলবে না। গত 15 ডিসেম্বর মন্ত্রিসভায় প্রত্যেক সদস্যদের প্রতি যে নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী, তার সারমর্ম হল একমাত্র বিকাশের বিষয়েই সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য পেশ করতে পারবেন তারা। লিখিত সেই নির্দেশনায় মন্ত্রীদের একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের সংবেদনশীল এলাকায় নিজেদের ঘাঁটি তৈরি করেছে ভারতীয় সেনা। মূলত নিরাপত্তা রক্ষার খাতিরেই এমন অনেক জায়গা যেখানে হয়তো সাধারণের পৌঁছানো অসাধ্য সাধনের সমান, সেখানেও নিজেদের ঘাঁটি গড়েছে ভারতীয় সেনা। তবে এবার আরও এক ধাপ এগিয়ে অসাধ্য সাধন ভারতীয় জওয়ানদের। মহাকাশে সেনাঘাঁটি গড়বে ভারত। অনেক সেনা, কমান্ডো, অস্ত্রশস্ত্র এবং অবশ্যই একজন সেনাপতি, 53 স্যাটেলাইট, স্পেস কন্ট্রোল অ্যান্ড লঞ্চিং কমান্ড, সঙ্গে স্পেস রিজার্ভ ইউনিট এবং আরও হয়তো ইউনিক কিছু। দিন কয়েক আগেই এই প্রসঙ্গে আর্মি হেডকোয়ার্টারে একটা তথ্যপূর্ণ প্রেজেন্টেশন দিয়েছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স। কিন্তু কীভাবেই বা তৈরি হবে মহাকাশে সেই সেনাঘাঁটি, থাকবেনই বা কারা? শুধু এই সেনাঘাঁটির কথা ভেবেই 52টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। এর অধিকাংশই নজরদার স্যাটেলাইট। নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও পাঠানো হবে। এদেরকেই যদি সেনা ধরে নেওয়া যায় তবে সেনাপতি হবে কে? জানা যায় U-3C ক্যাটাগরির স্যাটেলাইট, যা মূলত প্রতিরক্ষার কাজেই মহাকাশে পাঠানো হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বের বড় বড় একাধিক দেশ যেমন আমেরিকা, চীন, রাশিয়া নিজেদের এই সেনাপতি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে দিয়েছে। এবার ভারতও খুব তাড়াতাড়ি সেই অসাধ্য সাধনের পথে নেমে পড়ল। বুধবার কংগ্রেসের রাজভবন চলো অভিযান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাঁদানো গ্যাসে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পুলিশের এহেন কর্মকাণ্ডে বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদে সরব হয়। একইভাবে তীব্র প্রতিবাদ জানায় শিলচরে কাছাড় ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংস্থার কর্মকর্তারা জমায়েত হয়ে কালো ব্যাজ পরিধান করে ঘটনার প্রতিবাদ জানান। পুলিশের এহেন কর্মকাণ্ডের ধিক্কার জানিয়ে শীঘ্রই ঘটনার তদন্তের দাবি জানান সংস্থার কর্মকর্তারা।